অঢেল সম্পদ জনস্বাস্থ্যের তবিবুরের একাধিক স্ত্রীর নামে বাড়ি গাড়ি, সিরাজগঞ্জের নান্দনিক ভবন, কাজ পেত পছন্দের ঠিকাদাররা। জিডিপির ৫% শিক্ষায় বরাদ্দের লক্ষ্য সরকারের। বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দ্রুত প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রী। উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন ফখরুল। বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর জুলুম, মন্তব্য পরোয়ারের। বাজেটে করের বোঝা না বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। যান জ্বালানি সংকটে নিরসন, বাস্তবসম্মত কর্মসংস্থানমুখী বাজেট প্রণয়নের দাবি। এবং ইউরোপের মাটিতে বাংলাদেশের নতুন অধ্যায়। রাত 11টায় সানরাইজার্সের মুখোমুখি হবে হামজা সৌমিত্রা। প্রীতি ম্যাচে জয় পেতে মরিয়া। আমন্ত্রণ সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে থাকছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার নানা অনিয়ম করে গড়েছেন সম্পদের পাহাড়। অভিযোগ রয়েছে একাধিক বিয়ে করে পরিবারের নামে সম্পদ করেছেন তবিবুর। রাজধানী এবং নিজ জেলা সিরাজগঞ্জ এসব সম্পদ নিয়ে এবার আমাদের দ্বিতীয় পর্ব। সহকর্মী ইশতাকের সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। রাজধানী ধানমন্ডির 4-এ এই সড়কের ক্রিডেন্সেল লেক প্যানোরামা ভবনটির দোতলায় বসবাস করেন তবিবুরের পরিবার। স্ত্রী এবং এক কন্যা সন্তান নিয়ে তিনি এখানে বসবাস করেন। ভবনটির নিরাপত্তারক্ষীর সাথে আলোচনায় জানা গেল, তিনি যে ফ্লোরটিতে বসবাস করেন তার আনুমানিক মূল্য 7 কোটি টাকা। 7.5 কোটি, 7.5 কোটির বেশি এক একটা ফ্ল্যাট। প্রকল্প পরিচালক তবিবুরের সাক্ষাৎকার পাওয়া না গেলেও মুঠোফোনে কথা হয় তার স্ত্রী নাসিমা আক্তারের সাথে। আমি কি নাসিমা ম্যামের সাথে কথা বলছি? নিশ্চয়ই। জি, আপনি কাইন্ডলি আমাকে কোনো প্রশ্ন না করলে আমি খুশি হব। হ্যাঁ, ঢাকা মেট্রো ঘ 127367 নম্বরের হোন্ডা CR-V গাড়িটির বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকারও বেশি। গাড়ির ঠিকানা ব্যবহার করা হচ্ছে ধানমন্ডি 9-এতে নাভানা দেল এভান্তের ভবনের 6B। এই ঠিকানায় জানা গেল একজন নারী তার 2 পুত্র সন্তান নিয়ে বসবাস করেন। প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার এই বাসায় প্রায়ই যাতায়াত করেন বলে নিশ্চিত করেন নিরাপত্তারক্ষী। প্রযুক্তির সহায়তায় আমাদের কথা বলার সুযোগ হয় আরও এক নারীর সাথে। তিনিও নিজেকে প্রকল্প পরিচালক তবিবুর রহমানের স্ত্রী বলে স্বীকার করেন। আপনি কি তবিব সাহেবকে চেনেন কিনা? তবিবুর রহমান, আমি আপনার জি চিনি। উনি আপনার হাজবেন্ড, এই তো? জি, আমি আমার সম্পর্কে বলতে পারি, আর আমার হাজবেন্ডের সম্পর্কে হলে আপনি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন। আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম রেজি। ট্রুকলার অ্যাপসে অনন্য নামে আরও এক নারীর সাথে কথা হয়। তিনি জনস্বাস্থ্যের তবিবুরকে চেনেন না বলে শুরুতেই জানান। তবিবুর রহমান সাহেবকে কি আপনি চেনেন কিনা? না, আমি ওকে চিনি না। পরে হোয়াটসঅ্যাপের মেসেজে প্রতিবেদককে সমঝোতা করার অনুরোধ করেন। ঘটনার এ পর্যায়ে দেশ টিভি তবিবুরের নিজ জেলা সিরাজগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা জন্মস্থান হলেও সেখানে তেমন কোনো সম্পদ গড়েননি তবিবুর। তারপরও সিরাজগঞ্জ শহরে তবিবুরের খোঁজে আমরা। চায়ের দোকানের এক ব্যক্তির সাথে আলাপে প্রকৌশলী তবিবুরের সম্পর্কে কিছু ধারণা মেলে। তার দেখানো পথে কিছু দূর যাওয়ার পর আরও এক ব্যক্তি জানায় তবিবুর ঠিকাদারদের কিভাবে কাজ দিয়েছেন সেই তথ্য। পরে সিরাজগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারীরাও জানান, প্রকৌশলী তবিবুর পছন্দের ঠিকাদারদের নিজ ইচ্ছায় কাজ পাইয়ে দেন। জানান, শহরেই গড়েছেন কোটি টাকা ব্যয়ে নান্দনিক বাড়ি। 5 তলা সম্ভবত বসে নাকি 5 তলা সম্ভবত। হ্যাঁ, নতুন বাসা। এবার সেই বাড়ির খোঁজে দেশ টিভি। দারোয়ানের কথায় জানা গেল এই বাড়িটি তবিবুরের। স্থানীয়রা জানান, গোটা সিরাজগঞ্জে এমন আধুনিক বাড়ি নেই। লিফট সুবিধা সহ 6 তলা বাড়িটির প্রতিটি ফিটিংসে যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে, তেমনি নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাও রয়েছে ভবনটিতে। স্ত্রী নাসিমা আক্তারের নামে করা বাড়িটি জমিসহ নির্মাণ করতে ব্যয় হয়েছে 16 কোটি টাকা, এমনটাই জানান স্থানীয়রা। এটা আমি সঠিক জানি না, মানে আমি যতটুকু জানি তারটা হইবাছে এইটুকুই জানি, কিন্তু চিনি না তাদের আমি। তো আমাদের কাছ থেকে জায়গাটা কিনছে 60% তবিবুর রহমান সাহেব। তো কেনার পরে 2 ডিসিমাল 88 পয়েন্ট বেশি নিয়ে পর 4টা দলিল করছে আপনার ভায়া দলিল। প্রতিবেদন আটকাতে ধানমন্ডির স্টার এবং হারফি রেস্টুরেন্টে 2 বার আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দেয় জনস্বাস্থ্যের প্রকল্প পরিচালক তবিবুর রহমান তালুকদার।
আমি বার্গেনিংয়ে যাবো না, আমি একবার একটা ফিগার বলে দিচ্ছি আপনাকে। আমি আশা করবো যে আপনি অ্যাগ্রি করবেন একবারে, মানে আমি এটা মাছের বাজারের মতো আমি সময় নেব, আমি টায়ার্ড। নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা তবিবুর রহমানের বিরুদ্ধেই যদি ওঠে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তবে প্রশ্ন উঠবেই উন্নয়নের টাকা আসলে কতটা সাধারণ মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হচ্ছে। সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা। জিডিপির ৫% শিক্ষা বরাদ্দের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, তবে এবার বাজেটে সর্বোচ্চ ২% বরাদ্দ থাকছে, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুতই বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, চলতি বছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় দুপক্ষের মধ্যে চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তারা। এরপর শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে অংশ নেন সরকার প্রধান। এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের নির্দেশনা দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত বৈঠকে দ্রুত বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা প্রদানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষক টিচার ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়ালি প্রজেক্টগুলো জানতে চেয়েছেন। প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশনে এবং মাদ্রাসা এডুকেশনে আমাদের এই বাজেট জিডিপি 2%। উনি নির্দেশনা দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। মাঝখানিক সময় লাগবে, তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করব। এদিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায়ও অংশ নেন সরকার প্রধান। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীও। অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি, এটা তো খুব বড় বিষয় না। এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে, সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে, সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। এবছরে ইনশাল্লাহ আশা করতেছি, আমাদের তো টেকনিক্যাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদের টিমগুলো আমরা গঠন করে দিয়েছি। দ্রুততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচন ইস্তিহারের যে কমিটমেন্ট, সেটা আমরা অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনার দৃশ্যমান দেখতে পাবো। পজিটিভলি জনস্বার্থে যার দরকার, তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা 7টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। কোনো বিভাজন নয়, উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ ভারত ও পাকিস্তান যে কোনো বলই চেতে চায় না। বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভারতের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান হবে দেশের স্বার্থ রক্ষা করেই। বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র প্রদর্শনী ও আলোচনা সভা করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জোট নিরপেক্ষ স্বাধীন কূটনীতির বিষয়ে আলোচনা করেন। যেখানে ভূ রাজনৈতিক প্রতিনিধিত্ব জটিলতর হচ্ছে, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনৈতিক প্রজ্ঞা, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আমাদের জন্য একটি পথ প্রদর্শক হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেনারেল জিয়াউর রহমানের সূচিত নীতিমালা একটি স্বকীয়, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিকে নির্দেশ করে। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের মানুষ ভারত ও পাকিস্তান কোনো বলয়ে যেতে চায় না। জানান, উদার রাজনীতিতে বিশ্বাস করে বলেই মানুষ জামাতকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। বাংলাদেশের সঙ্গে যখন আপনার পাকিস্তানের খেলা হয়, তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখন একইভাবে চিৎকার করে। অর্থাৎ এই দুটো বলয়ের মধ্যে কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই, উঠে দাঁড়াতে চাই, সেটাই আমরা চাই। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বহির্বিশ্বে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ভেবেচিন্তে পা ফেলছে সরকার। ভারতের সঙ্গে যে কোনো সমস্যার সমাধান হবে দেশের স্বার্থ রক্ষা করেই। আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মধ্যে উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে শত্রু না করে ঐক্যের রাজনীতি করে গেছেন বলেও জানান আলোচকরা। অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কলকাতার সার্টিফিকেট। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা লুট করা বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে প্রান্তিক জনগণের ওপর জুলুম চাপিয়ে দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার বাদ আছর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শান্তিনগর গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার সহ দ্রব্যমূল্যের দাম কমানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপের দাবি জানান দলটির নেতারা। হুঁশিয়ারি দেন, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে চরম মূল্য দিতে হবে সরকারকে। তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে, আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনগণের জীবনযাত্রাকে অস্বাভাবিক করার মধ্য দিয়ে এই টাকা কোথায় যাবে জনগণ জানতে চায়। ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। টাকা লুটপাট করার জন্য এই ব্যাংক ধ্বংসের পায়তারা করছে, ব্যাংক দখল করার পায়তারা করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা লুট করা বন্ধ না করলেও বিদ্যুতের দাম বাড়িয়ে প্রান্তিক জনগণের উপর জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। অভিযোগ করেন, বিশ্বব্যাংক ও আইএমএফ এর কথায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। সংসদে আলোচনার আগেই এই সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে অবজ্ঞা করা হয়েছে। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনমতকে অস্বীকার করা। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্বব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। দাম বাড়িয়ে ওয়াদা ভঙ্গ করেছে বিদ্যুৎ মন্ত্রী। দাম প্রত্যাহার না করা হলে সরকার জনগণের রোষানলের মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরোয়ার। ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর ৮ দিন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাফিলতি ও অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। রোববারের মধ্যে শাস্তির ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ৮ দিনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৩ ঘন্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। আর এই ঘটনা তদন্তে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বুধবার মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির রিপোর্ট তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের মৃত্যুর ঘটনায় হাসপাতালের গাফিলতি ও অবহেলার বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। মগবাজারস্থ ৮ দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ২৭/৫/২০২৬ তারিখে ভোর রাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ৮ দিনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না উল্লেখ করে মন্ত্রী বলেন, রোববারের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করব ইনশাআল্লাহ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতর শাস্তির হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন সহ সব বিষয়ে আগে থেকেই সতর্ক থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইনশাআল্লাহ ওয়াদা করতেছি, এই সরকার, এই স্বাস্থ্য মন্ত্রণালয়, এই টিম আমরা কঠোর থেকে কঠোরতর হয়ে এগুলি মনিটর করব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠক হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। আজ সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শনিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিরপুরে নিজ ফ্ল্যাটে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ না কাটতে এবার পল্লবী এলাকায় মিলল আরও এক নিঃসঙ্গ নারীর মরদেহ, যার স্বামী সন্তান থাকেন কানাডায়। একের পর এক এমন ঘটনায় পারিবারিক বন্ধন আর মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বলছেন, পারিবারিক অবক্ষয় ঠেকাতে নিতে হবে যথাযথ ব্যবস্থা। আলিমুজ্জামান সফানের রিপোর্ট। রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাটের কক্ষে এভাবেই একা পড়েছিল বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ। মৃত্যুর কয়েকদিন পর আবদ্ধ কক্ষের বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ ফ্ল্যাটে ৭৫ বয়সী বৃদ্ধা নূরজাহান বেগমের পচা গলা ও পোকা ধরা লাশ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। যে মায়ের কোলে ভর করেই বড় হওয়া, জীবনের শেষ সময়ে সেই মানুষটি ছিলেন নিঃসঙ্গ। এমন তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র আলোচনা। মিরপুরের সেই ঘটনার রেশ না কাটতে কাটতেই গত মঙ্গলবার পল্লবী এলাকায় মিলেছে আরও এক নারীর মরদেহ। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। তার স্বামী ও 2 সন্তান থাকেন কানাডায়। দীর্ঘদিন একা থাকতেন তিনি। আমরা পুলিশে কল করি, 999 ফোন দিই এবং পুলিশ আসে। দেন পুলিশের সাজেশন অনুসারে আমরা ফায়ার সার্ভিসে কল করি। ওনারা এসে দরজা ভাঙে, দেন ডেড বডি রিকভার করা হয়। ছেলে মেয়ে নাকি শুনছি কানাডা থাকে, কিন্তু কয় ছেলে মেয়ে তাও সঠিক জানি। কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে এমন 2 ঘটনা পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। পারিবারিক যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এটি বিভিন্ন সময় আমরা বলি যে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বোধহয় এই অবক্ষয়গুলো ঘটছে। আসলে তা না, সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি।
ব্যস্ত জীবনযাপন এবং আত্মকেন্দ্রিক সামাজিক বাস্তবতা এ ধরনের ঘটনার অন্যতম কারণ। তবে এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা। 2013 সালের আইন অনুযায়ী একজন সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার যে সমস্ত সন্তান চাকরিতে আছে, চাকরিরত আছে, তিনি যে চাকরিতে আছেন সেই চাকরির বিধি এবং এই আইন অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। শুধু অর্থনৈতিক দায়িত্ব পালন নয়, মানসিক যোগাযোগ আর নিয়মিত খোঁজখবরও পরিবারের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তারা। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। আগামী 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট নিয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা করের বোঝা না বাড়িয়ে ব্যবসার ব্যয় কমানো, জ্বালানি সংকট নিরসন এবং ব্যবসা বান্ধব দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা বাস্তবসম্মত কর্মসংস্থানমুখী বাজেট প্রণয়ন করা। বিস্তারিত দেখুন আলভি রায়হানের রিপোর্টে। আগামী 11 জুন প্রণয়ন করা হবে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেটকে ঘিরে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে ব্যাপক প্রত্যাশা। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, জ্বালানি অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির বাস্তবতায় এবার একটি ব্যবসা বান্ধব ও কর্মসংস্থানমুখী বাজেট চান ব্যবসায়ীরা। শুধু রাজস্ব আদায় নয়, বিনিয়োগ বাড়ানো, শিল্প টিকিয়ে রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ীদের দাবি, 1 বছরে শিল্প খাতে উৎপাদন ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান এখন বন্ধের মুখে। তারা বলছেন, স্থিতিশীল, দীর্ঘমেয়াদী এবং বাস্তবভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বাজেটে থাকতে হবে। সেই সঙ্গে ব্যাংক ঋণের উপর নির্ভর না করে অন্যান্য উৎসের উপর জোর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। ব্যাংকিং সিস্টেম থেকে লোন নির্ভর না করে সরকার যদি অন্যান্য যে সোর্সগুলো আছে, বৈদেশিক ঋণ আছে, অনেকগুলো সোর্স আছে, সেটার উপরে জোর দেন। কারণ ব্যাংকিং সিস্টেম থেকে যদি আপনার নেট যদি সরকারি ঋণ বৃদ্ধি পায়, সেটা আসলে বড় প্রাইভেট সেক্টরের জন্য বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বিনিয়োগ বান্ধব বাজেটের প্রত্যাশা করে করের আওতা বাড়ানোর পাশাপাশি করদাতাদের সংখ্যা বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। আমাদের ট্যাক্সের আওতা বাড়াতে হবে, নতুন নতুন করদাতা খুঁজে নিয়ে আসতে হবে, সুযোগ করে দিতে হবে। আমাদের যেই সকল ব্যবসায়ীরা দেশের বাইরে ব্যবসা করছে তাদেরকে কেন আমরা তাদের বাংলাদেশের ট্যাক্স ফাইলে নিয়ে আসতেছি না, আমি এটা জানি না। বাংলাদেশের যদি একজন বিনিয়োগকারী, আমেরিকান একটা বিনিয়োগকারী যদি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, তাকে কিন্তু তার দেশের যে টিন তার ওখানে কিন্তু তাকে উল্লেখ করতে হয়। কিন্তু আমার দেশের ব্যবসায়ীরা যখন বিদেশে গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশে বিনিয়োগ করে ব্যবসা করে, সরকারিভাবে তার কোনো বৈধ কাগজপত্র কিন্তু নেই। এই জিনিসটাকে করের আওতায় কিভাবে আনা যায় সেটি নিয়ে আমাদের কাজ করা উচিত। ব্যবসায়ী সমাজের প্রত্যাশা, আসন্ন বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, বরং হতে হবে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর বাস্তব রূপরেখা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা কুমিল্লা মহাসড়কে পিকআপ চাপায় সিএনজির 3 যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। নিশ্চয় শুনতে পাচ্ছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো জানাবেন। হ্যাঁ অতীশী, আজ সকাল 8টার দিকে যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে ব্রাহ্মণবাড়িয়ার যে রামদার এলাকায় পিকআপ এবং অটোরিকশার সংঘর্ষে যে 3 জন যাত্রী কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 3 জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে। আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের কিন্তু এটি কান্না, একটা হাজারি আমরা শুনতে পাচ্ছি। তারা কিন্তু এখানে এসে যে বিল জমাচ্ছেন। তো আমরা স্বজনদের সাথে কথা বলেছি, যে স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তারা মূলত তাদের বাড়ি হচ্ছে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার যে কসবা উপজেলা মুলুগ্রামে তারা মূলত ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসেছিলেন। তো আজ তারা ঢাকা যাচ্ছিলেন, ঢাকায় তাদের ব্যবসা রয়েছে। আজ যে পরিবারটি নিহত হয়েছেন, পরিবারের তারা মূলত এই ঢাকা যাচ্ছিলেন। তো আজ সকালে তারা
সিএনজি চালিত অটো রিকশায় করে তারা শহরের ব্রাউনবাড়িয়ার যে বিশ্ব এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে যে আমরা এলাকায় যে বিপরীত দিক থেকে আসা যে একটি পিকআপ ভ্যানের সাথে তাদের সিএনজি চালিত যে অটো রিকশাটির সংঘর্ষ হয়, এই সংঘর্ষ হলে ঘটনাস্থলে কিন্তু 3 জন মারা যায়। এর মধ্যে একজন নারী রয়েছে এবং একটি ছোট বয়সী ছেলে রয়েছে 3 বছরের, তো আর একজন চালক রয়েছেন। তো আর যে 3 জন আহত হয়েছেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যে ঢাকা মেডিকেলে কিন্তু তাদেরকে পাঠানোর যে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো যেখান যারা স্বজন রয়েছে স্বজনরা বলছেন মূলত যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে রামরা এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে তারা কিন্তু অনেকটাই হতবাক হয়েছেন, কারণ একই পরিবারের সবাই ছিলেন, তারা মূলত ঈদের ছুটিতেই তারা এসেছিলেন, তো তারা খুবই মর্মাহত হয়েছেন। এছাড়া যে খাটিয়া তাহাইয়া থানা আমাদেরকে জানিয়েছেন তারা ঘটনার পরপরই কিন্তু তারা এখানে এসে যে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করেছেন এবং আহতদেরকে কিন্তু তারা দেখতে সদর হাসপাতালে এসেছেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ অতিশী। পরশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কুমিল্লা মহাসড়কে পিকআপ ভ্যানে যে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর সংঘর্ষের জেরে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত 1:30টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান 2 সপ্তাহ আগে ভৈরবের পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবকের উপর হামলা হয়। এতে ভৈরব বাজার জংশনের 2 প্রান্তের 2 গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। রাতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো স্টেশন জুড়ে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো স্টেশন এলাকা। সংঘর্ষে 8 জন পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হন। বাহিনী আমাদের এখানে আসার পর স্টেশনে সমন্বিত যে নিরাপত্তা কর্মী আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে না এখন ট্রেন চালানোর জন্য উপযোগী। তখন প্রথম ট্রেন আমরা রাত্র 1:30 ট্রেন চলাচল শুরু করলাম। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অনেকের মতে প্রতীক ভিত্তিক নির্বাচন স্থানীয় সরকারকে রাজনৈতিক সংঘাতে জড়িয়ে ফেলেছে। জনপ্রিয় ও যোগ্যরা দলের মনোনয়নের মারপ্যাচে নির্বাচিত হওয়ার সুযোগ হারাচ্ছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীকের ইতিবাচক ও নেতিবাচক 2 প্রভাব আছে। একসময় স্থানীয় সরকার নির্বাচন হতো দলীয় প্রতীক ছাড়াই, কিন্তু পরে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্ত হয় দলীয় প্রতীক। এরপর থেকেই স্থানীয় নির্বাচনেও বাড়তে থাকে রাজনৈতিক মেরুকরণ, সংঘাত ও প্রভাব বিস্তারের অভিযোগ। ভোটারদের একটি অংশ বলছেন দলীয় প্রতীক থাকলে স্থানীয় জনপ্রিয়তার চেয়ে রাজনৈতিক পরিচয় বেশি গুরুত্ব পায়, ফলে যোগ্যতার বদলে দলীয় প্রভাব হয়ে ওঠে প্রধান বিষয়। স্থানীয় নির্বাচনে যদি দলীয় প্রতীকটা চলে আসে তাহলে নির্বাচনটাকে আপনার খুব একটা মনে হয় না। আমি মনে করি দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যার যার মতো শেষে প্রতীক নিয়ে নির্বাচন করলে আমার মনে হয় ভালো হয়। গত সরকারের ওইসব বাদ দিয়ে দেওয়া উচিত। মাঠের রাজনীতিতে বিদ্যমান দলগুলোর মতে প্রতীক ছাড়া নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের বড় সুযোগ। তারা জনগণের ওপর আস্থা রাখতে চান। স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচনের প্রস্তুতিও নিয়েছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু প্রত্যেকটা কর্মীকে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই প্রস্তুত হতে বলেছেন এবং নিজেদেরকেও তৈরি হতে বলেছেন। সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। জাতীয় প্রতীক না হলে এটাই বেটার হবে, কারণ সাধারণ মানুষের সাথে কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত আছে, তাদের সুখ দুঃখে কারা তাদের সংস্পর্শে গিয়েছে, এই প্রতিফলনটাই স্থানীয় সরকার নির্বাচনে আমরা দেখতে। জাতীয় নাগরিক পার্টি এবার জাতীয় নির্বাচনের সময় তাদের হাতে অনেক সময় কম ছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে একটু অগ্রিম প্রস্তুতি রাখছে। জাতীয় নাগরিক পার্টি গোটা বাংলাদেশে স্থানীয় নির্বাচনে তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ভোটে আসবে ইনশাআল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলীয় পরিচয় না থাকলে প্রার্থীর রাজনৈতিক অবস্থান বোঝা কঠিন হতে পারে। এছাড়া অঘোষিত দলীয় প্রভাব থেকে যাওয়ার আশঙ্কাও আছে। তবে জনপ্রিয় প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পান, যা ইতিবাচক। আর দলের প্যাট্রোনাইজেশন না থাকলে সাংগঠনিকভাবে শক্তিশালী মনোভাব পোষণ করবে না, এইটা একটা জায়গাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। দলীয় প্রতীক ব্যবহার যখন হবে না
তখন দলীয়ভাবে প্রার্থী নির্বাচন করার কিন্তু কোনো প্রয়োজন আসবে না। আর এই প্রয়োজন যখন আসবে না, তখন এলাকা কেন্দ্রিক একটি দলাদলি বা গ্রুপিং বা বিভাজন আমরা কিন্তু আশঙ্কা করতেই পারি। বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার মূলত সেবা ও উন্নয়ন কেন্দ্রিক প্রতিষ্ঠান, তাই জাতীয় রাজনীতির প্রভাব কমিয়ে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার দাবি দীর্ঘদিনের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নরসিংদীর রায়পুর উপজেলার পাগলা নদীতে ব্রিজ না থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। চরাঞ্চলে 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক হয়েছে, তবে সেতু না থাকায় এর কাঙ্ক্ষিত সুফল মিলছে না। ঝুঁকি নিয়েই নদী পার হতে হয় শিক্ষার্থী সহ এলাকাবাসীকে। তবে দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। 6 কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ হলেও ব্রিজের অভাবে মিলছে না এর কাঙ্ক্ষিত সুফল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সংযোগবিহীন পরিত্যক্ত কালভার্টের বাঁশের মই বেয়ে যাতায়াত করছেন শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ। নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে প্রায় 3 লাখ মানুষের বসবাস। দুর্গম এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বাঁশগাড়ি ইউনিয়নে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। তবে পাগলা নদীর উপর একটি ব্রিজ না থাকায় সড়কটি এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন নারী, শিশু ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে পরিত্যক্ত কালভার্ট দিয়ে যাতায়াত করছেন। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে যায়। আমরা অনেক দূরে স্কুল আইটা যাই, লুট অনেক সুন্দর হয়েছে, বাসের ব্রিজ অনেক ঝুঁকি ফিরে নিয়ে আমরা স্কুলে যাই। ব্রিজ দেওয়ার লাগে আমরা সবাই যাতায়াত করতে পারতেছি না, হাজার হাজার লোক আমরা কষ্ট পাইতেছি, গাড়ি ঘোড়াও চলে না। এই রাস্তা হওয়ার তো সরকার 6 কোটি টাকা দিয়ে রাস্তা করছে, আমরা তো উপকার পাইতেছি না। একটা ব্রিজের জন্য মানে যানবাহন চলাচল করতে পারে না, আমাদের অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়। তো ব্রিজটা যদি কাজটা শেষ করে ফেলে বা সুন্দরভাবে করে দেয় তাহলে আমাদের সুবিধা হয়। প্রকল্প অনুমোদন হলেই ব্রিজটি বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। ব্রিজটি যদি নতুনভাবে বাস্তবায়ন না করা হয় তাহলে স্থানীয় জনগণ, জনসাধারণ আসলে ব্রিজটি না থাকার ফলে সড়কের সঠিক সুফলটা আসলে পাবে না। সেই হিসেবে আমরা ব্রিজটি করার উদ্যোগ নিয়েছি। আমরা নতুন যে প্রকল্পটি আসতেছে আমাদের নরসিংদী প্রজেক্টের, সেখানে ব্রিজটি প্রস্তাব দেওয়া আছে। যদি প্রকল্পটি অনুমোদন হয় তাহলে ব্রিজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। দ্রুত একটি সেতু নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় স্বামী স্ত্রী সহ 3 ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান চাপায় সিএনজির 3 যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোর 6টার দিকে বেলকুচি এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেখুল্লায় এ ঘটনা হয়। পুলিশ জানায়, এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটো ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন, আহত হন 1 জন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে সকাল 10টায় ঢাকা কুমিল্লা মহাসড়কে পিকআপ ভ্যান চাপায় সিএনজির 3 যাত্রী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা মূলধন সংকটে সক্ষমতা অনুযায়ী উৎপাদন ও সেবা দিতে না পারা শিল্প ও সেবা প্রতিষ্ঠান আবার সচল করতে 20,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়ন স্কিম নামে চালু হয় এই তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় কিন্তু আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে অর্থায়ন দেওয়া হবে, যাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুষ্পিন করার চেষ্টা করেছিল বিএসএফ। বিজেপির বাধায় সেটি সম্ভব হয়নি। পরে বিজেপি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো ফল আসেনি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ চৌধুরী। যুক্ত হচ্ছে ফারুক, শুনতে পাচ্ছেন, সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। অতসী, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত 4 তারিখ ভোর 3টার দিকে 28 জনকে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা।
তবে চাঁপাইনবাবগঞ্জের বিজিবি সদস্যরা যে বিষয়টি জানতে পারার পর নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির আওতাধীন যে আমাদের বাঙাবাড়ি বিওপি ক্যাম্পের সদস্যরা গিয়ে সেখানে তাদেরকে প্রতিহত করে। আমরা গত 31 ঘন্টা ধরেই এই বিষয়টি আমরা মানে নজরদারি করছিলাম যে প্রায় 31 ঘন্টা ধরে সীমান্তের 0 পয়েন্টে অবস্থান করছে 28 জন ভারতীয়। তারা এখানে তারা বলছি তারা এটা নিয়ে গতকালকে একটা পতাকা বৈঠক হয়েছিল। পতাকা বৈঠক ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে তারা বলেছিল এরা বাংলাদেশি, এজন্য বাংলাদেশকে পশ্চিম করার জন্য তারা চেষ্টা করছিলেন। তবে বিজিবির পক্ষ থেকে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে দুই দেশের আন্তর্দেশীয় চুক্তি এবং আন্তর্জাতিক আইন মেনে ব্যাকরণ অনুযায়ী তাদেরকে যেন বাংলাদেশে পাঠানো হয়। যদি তারা বাংলাদেশের নাগরিক হয় সেক্ষেত্রে এইগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। তবে পুশিন এই অবৈধ পুশিন কোনোভাবেই তারা সমর্থন করবে না। এই নিয়ে সকাল থেকে আমরা দেখেছি আজকে সকাল থেকে ওখানে নতুন করে বিজিবি সদস্যদের আরো উপস্থিতি বাড়ানো হয়েছে এবং ওখানে পরীক্ষা খনন করে তারা বিজিবি সদস্যরা নিজ নিজ পজিশনে অবস্থান নিয়ে আছেন এবং তারা যে কোনো মূল্যে বিজিবি সব ধরনের প্রতিহত করার চেষ্টা করছেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্ত অঞ্চলটা দিয়ে গত 21 মাসে অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় শতাধিক মানুষকে অবৈধভাবে পুশিন করা হয়েছে। এটি আলোচিত ছিল আমাদের সোনালী বিবি যে তাকেও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে আটক রাখা হয়েছিল। পরবর্তীতে তাকেও ভারতের আদালতের মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রমাণ করেই মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদেরকে নিজ দেশে ফিরতে হয়েছে। একইভাবে যে অমানবিক যে বিজিবির যে ভূমিকা সেটা নিয়ে সীমান্ত এলাকার মানুষের মধ্যেও এক ধরনের শঙ্কা কাজ করছে, কেননা বিজিবির এই পরীক্ষা খনন করা একই সঙ্গে তাদের উপস্থিতি থাকা এই সব মিলিয়ে পরিস্থিতিতে একেবারে দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। এখন 31 ঘন্টা ধরেই কিন্তু সীমান্তের 0 পয়েন্ট অর্থাৎ আমি অথচ আপনাকে যদি বলে রাখি প্রায় 150 মিটার বাংলাদেশের অভ্যন্তরীণ এবং 150 মিটার ভারতীয় অংশ প্রায় 300 মিটারকে চাঁপাইনবাবগঞ্জ এই সীমান্তের 0 পয়েন্ট ধরা হয়। অর্থাৎ তারা কিন্তু এখন ভারতীয় অংশে অবস্থান করছে। তবে এ নিয়ে বিজিবির কমান্ডারের সঙ্গে আমাদের কথা হয়েছিল আজ সকালে। তিনি বলেছিলেন যে বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে ফেরত নেওয়া হবে কিনা সেটি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানানোর ব্যাপারে তারা নির্দেশ করে দিয়েছিল, কিন্তু তখন এখন পর্যন্ত তারা বিএসএফ এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের এই বিজিবি সদস্যদের অর্থাৎ নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবিকে তারা কোনোভাবে তথ্যটি জানায়নি। এখন এই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের যেই সীমান্ত এলাকায় এখন যে এটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, একেবারে মানবিকভাবে জীবনযাপন করছে 28 জন 628 নাগরিক। একই সঙ্গে দুই দেশেরই বিএসএফ এবং বিজিবির মধ্যেও তাদের আলাদা আলাদা প্রস্তুতির বিষয়টা আমরা লক্ষ্য করছি। সঙ্গে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণকেও আমরা সাথে সাথে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে আমরা দেখেছি। অতসী, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ফারুক, ধন্যবাদ আপনাকে। তো সীমান্তের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফারুক। এই ছিল এখনকার সংবাদ সকাল। সাথে থাকবার জন্য ধন্যবাদ।